প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আশা করি আপনিও ভালো আছেন। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো: প্রতিবাদ, প্রতিরোধ, প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতি দেয়ালে দেয়ালে। 3 দিনেই নিহত 326 জন, 4 থেকে 6 আগস্ট। কোটা সংস্কার আন্দোলন, রাজধানীতে 286 মামলা, আসামি 4.5 লাখ। ইসলামী ব্যাংকে সংঘর্ষ, গুলি, আহত অন্তত 10। দৈনিক সমকাল: রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি। SIBL 7,853 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য গোপন। দৈনিক যুগান্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত, বদলাচ্ছে পুলিশের পোশাক। আওয়ামী লীগ আমলে দখল 3 ব্যাংকে বিশৃঙ্খলা। অত্যাচার, নির্যাতন, গুম খুন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা, হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে। দৈনিক ইত্তেফাক: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বৃহস্পতিবারের মধ্যে কাজে না ফিরলে পলাতক ঘোষণা। শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইসলামী ব্যাংকের দখল নিয়ে উত্তেজনা চরমে। বাংলাদেশ প্রতিদিন: সরকারের সামনে 7 চ্যালেঞ্জ। কেউ চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। শপথের পর দপ্তর পেলেন 2 উপদেষ্টা। মানবজমিনের শিরোনাম: কোটা আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা। 17 আগস্ট খুলছে মেট্রো রেল, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত। প্রাণ ফিরছে থানায় থানায়। শেখ হাসিনা বললেন, আমি পদত্যাগ করেছি। খবরের কাগজের শিরোনাম: নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা। শপথ নিলেন প্রধান বিচারপতি ও সরকারের 2 উপদেষ্টা। কালবেলার শিরোনাম: সর্বাঙ্গে চরম দলীয়করণের খেসারত। বিচার বিভাগের ইতিহাসে নতুন রেকর্ড। সময়ের আলোর শিরোনাম: 10 ব্যাংকে অস্থিরতা, মালিকানা নিয়ে চরম দ্বন্দ্ব শুরু, চলছে বিক্ষোভ ও মানববন্ধন। দৈনিক বাংলা: বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা, পুলিশ সদস্যের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। যায় দিনের শিরোনাম: পুলিশকে কাজে ফিরতে 4 দিনের আলটিমেটাম। ইসলামী ব্যাংকে 2 গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ 6। নির্বাচনের মাধ্যমে সরকার সরে যাবে, পররাষ্ট্র উপদেষ্টা। দেশ রূপান্তর: ব্যাংকে ব্যাংকে দখলের লড়াই, সরকারের হুঁশিয়ারির পর কাজে ফেরার ঘোষণা পুলিশের। দৈনিক জনকণ্ঠ: পুলিশকে কাজে ফিরতে হবে, 15 আগস্ট সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল হচ্ছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের মূল লক্ষ্য। মাসুদ করিম, আপনি শিরোনাম শুনলেন, অনেক কথাই আমরা শিরোনামে পড়লাম, কিন্তু তার আগে আমি আপনার সাথে প্রথম আলোতে একটি যে ছবি ছাপা হয়েছে সেই ছবিটি নিয়ে একটু কথা বলতে চাই। প্রতিবাদ, প্রতিরোধ, প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতি দেয়ালে দেয়ালে। এখানে ইংরেজিতে একটি স্লোগান লেখা হয়েছে, হিয়ার উই বর্ন অ্যাগেইন। এই যে আমাদের সন্তানেরা দীর্ঘ সময় ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে রাস্তা সংস্কারের আন্দোলন যখন শুরু করলো তারা, তখন আমরা তাদেরকে ভুলভাল বুঝিয়ে, বাবারা বাড়ি যাও, আমরা তোমাদেরটা দেখব। বাবারা বাড়ি গেলেন, কিন্তু আমরা তাদের কথাটা শুনলাম না। সেই প্রজন্মই আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এত ঘটনার পরে অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেই জায়গাগুলো তারা আবার পরিষ্কার করছেন। দেয়ালের নতুন স্লোগান লিখছেন, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাইছেন, একেবারে নিজের মতো করে। নিজের দেশ, আমরা নিজের দেশটা আমরা নিজেরাই গড়ব। এই যে দৃঢ় প্রত্যয়, এই প্রত্যয়টি নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। প্রথমে অনেক খবর তো আছে, আলোচনা তো করাই যায়। ধন্যবাদ। আমরা যেটা বলতে চাই যে এই যে আন্দোলন, যেটা কোটা আন্দোলন থেকে পরে সরকার পতনের আন্দোলন, সেটা মূলত ছাত্ররাই করেছেন। এবং ছাত্ররা যারা এই প্রজন্মের, বিশেষ করে নতুনভাবে বাংলাদেশকে দেখতে চায়,
তাদের সঙ্গে ট্রেডিশনাল পলিটিশিয়ানদের একটা মানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, গ্যাপ আছে, যেটা ওনারা বুঝতে পারছেন না যে এরা কি চায়। তো এখন দেখা যাচ্ছে যে এরা যেটা চাচ্ছে এটা পুরো জাতিরই প্রত্যাশা। যেমন ধরেন একটা দেশটাকে একটা অর্থনৈতিক সমৃদ্ধ করা, সুষম বন্টন করা, কিংবা বৈষম্য বিলুপ্ত করা, তারপরে ধরেন প্রশাসনে যে আজকে খবর টবর আছে যে এই আমলাতন্ত্রটার মধ্যে এমন একটা সিস্টেম করা যাতে এটা ট্রান্সপারেন্ট হয়, কিংবা পুলিশটাকে জনবান্ধব পুলিশ করা, কিংবা ধরেন ঋণ খেলাপি মানে যারা অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে করা। একটা বাংলাদেশের যেটা অরিজিনাল মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিন্দুটা তারা চেয়েছে, কিন্তু এটা কোনোভাবেই আসতে ছিল না। তো এই আসার জন্য অনেক মূল্য দিতে হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, আপনারা দেখেছি। সুতরাং এখন এই জিনিসটা আমি মনে করি যে এখানে কয়েকজন উপদেষ্টাও এইসব বিষয়গুলি তারা কিছুটা অনুধাবন করে বলেছেন, সিনিয়র উপদেষ্টারাও বলেছেন। যেমন কেউ কেউ বলেছেন যে তারা যে সংস্কারটা চাচ্ছে, মানে তাদের মূল কথাটা আমি বলছি, এক্স্যাক্টলি যে সংস্কারটা ছাত্ররা চাচ্ছে সেই ধরনের সংস্কারটা তারা করে তারা এই শাসন মানে তাদের এই ব্যবস্থাটা নেবেন, বিদায় নেবেন। আবার বলেছেন যে একটা নির্বাচনের মাধ্যমে তারা বিদায় নেবেন। কিন্তু নির্বাচন তো আমরা বহু দেখেছি, কিন্তু নির্বাচনের আগে যে প্রতিষ্ঠানগুলি সংস্কার করা, তারপরে মানে আপনি যেটা বলেন 2018 সালে যে ছাত্রদের আন্দোলন, এই যে রোড ব্যবস্থা, সড়ক মানে ব্যবস্থাটা শৃঙ্খলা আনয়ন করা, এবং এই বিষয়গুলি কিন্তু একটু বিস্ময়কর। আপনি দেখেন যে ছেলেরা কি পরিমাণ ডেডিকেটেড, যে এরা এখানে ট্রাফিকের ট্রাফিকের কথাই কেন বলবেন? দেখেন, আমরা যদি এখন ঢাকা শহর শুধু না, অনেক সময় মনে হয় শুধু ঢাকা শহর না, সারা দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু শিক্ষার্থীরা সেই আন্দোলনটা করছে। এবং যে এই যে ট্রাফিক ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছিল পুলিশের অনুপস্থিতিতে, মনে হচ্ছিল যে কে কাজটি করবে, এবং তারা যে চরম ধৈর্যের মধ্যে যে কাজটি করছে। যেমন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখে এক ভদ্রলোক আগের অভিজ্ঞতা অনুযায়ী ভুস করে দৌড় দিল। তো তাকে ডাক দিল, এই যে আঙ্কেল, এই যে শোনেন, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আপনি পাশ দিয়ে যান, যেখানে পথচারী পারাপারের জায়গা আছে। ওই ভদ্রলোক সরি বললেন, বলে তারপরে পথচারীর রাস্তা দিয়ে চলে গেলেন। কিন্তু এই যে আমাদের ছেলেমেয়েরা আমাদের শেখাচ্ছে, তাহলে বড়রা নিশ্চয়ই এতদিন ভুল করেছি, আমরা ভুল করেছি, এবং এটা ভুলের মাত্রাটা বেড়েছে দিনের পর দিন। আমি নিজে যখন ঢাকায় এসেছি 30-35 বছর আগে, তখন কিন্তু জেব্রা ক্রসিং ছিল, ট্রাফিকের লাইট মানুষ মানত, কিন্তু এটা ভাঙতে এমন একটা পর্যায়ে গেছে, মানে এটা দরকার নাই, এটা কিন্তু একটা সিম্বল সমাজের প্রতিটা ক্ষেত্রে, একটা বিশৃঙ্খলা বা একটা অরাজকতা। সেই জায়গাগুলির বিরুদ্ধে আমরা বারবারই বলছি যে এটা পরিবর্তন করার জন্য যে উপর থেকে কিছু করা, রাজনৈতিক সদিচ্ছা দেখানো, সেই জায়গায় কিন্তু গ্যাপটা ছিল, এবং ওনারা কখনো এগুলি আমলে নেন নাই। আমলে নেওয়ার কারণে এই বিস্ফোরণ হয়েছে, এবং এই বিস্ফোরণে সাধারণ মানুষের সমর্থন আছে। তো আমরা যেটা প্রত্যাশা করি যে এই যে প্রত্যাশার জন্য তারা যে কাজটা করেছেন সেটাকে ধরে রাখা, দেশের কল্যাণে ধরে রাখা, এইটা একটা কঠিন কাজ। না, কঠিন কাজ নয়, আবার অনেক সময় একেবারে সহজ। বিশেষ করে এখন তারা দেয়ালে দেয়ালে যে সৌন্দর্যের আলপনা আঁকলো, এবং যে গ্রাফিতি তারা দেখালো, এবং যে স্লোগানগুলো তারা এখন লিখছে, আমার মনে হয় আমাদের যারা আমরা একটু বয়স্ক, তাদের চিন্তা ভাবনার দরকার আছে যে তারা কি চায়, এবং তারা কিন্তু দেশের মঙ্গলই চায়। এবং একই সাথে নিশ্চয়ই আমরা এই কামনাটাও করব যে আমরা কতদিন আর এই ছাত্রদেরকে ওই ট্রাফিকের আইনের জায়গায় দাঁড় করিয়ে রাখবো, বাজার মনিটরের জন্য দাঁড় করিয়ে রাখবো। তাদের বোধ করি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়াটা খুবই জরুরি। এবং এই যে আমাদের সম্মানিত তরুণ উপদেষ্টারা অলরেডি বলেছেন যে হলে হলে ছাত্র সংসদ নির্বাচন চাই, আমরা একদম মেধাবী যে ছাত্রছাত্রী আছে তার জন্য পড়াশোনা নিশ্চিত করতে চাই, হলে হলে পরিবেশটা নিশ্চিত করতে চাই, কে ছাত্রলীগ কে ছাত্রদল সেইটা না, প্রকৃত ছাত্র হলে সিট পাবে। এই যে নির্ভরতার কথা বলা হচ্ছে, স্বপ্নের কথা, সেটাই তো হওয়া উচিত। আমার সেই স্বপ্নটা বাস্তবে দেখাটাই হলো সবচেয়ে বড় কথা, এবং সেই জায়গায় আমাদের সকলকেই একটা সমর্থন দেওয়া উচিত। যে কোনো রকম অন্যায়, অবিচার, বৈষম্য, এই সমস্তের বিরুদ্ধে আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আমার মনে হয় এই লড়াইটা আগামী সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। এখানে বলা হচ্ছে পুলিশকে মনোবল চাঙ্গা রাখার লাঠিয়াল বাহিনী বলা হতো, পরিবর্তন আসছে লোগো, পোশাকে।
পুলিশ সদস্যদের জন্য গড়ে তোলা হচ্ছে স্বাধীন কমিশন, 599 থানার কার্যক্রম শুরু, সেখানে চলছে শুধু নৈমিত্তিক কাজ। এই যে পোশাক পরিবর্তন হবে, মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এটা তো শুভ লক্ষণ। কিন্তু আমরা যে কাজগুলো করি, অতীতে যে কাজগুলো করেছি বা করানো হয়েছে, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাটা করতেই পারি না যে আগামীতে এই ধরনের ভাবেই পুলিশ ব্যবহার হবে। না, এটা হলো একটা ব্রডার ক্যানভাসের একটা অংশ। আপনার পুলিশ তো একটা অংশ, মানে একটা আমরা বৃহত্তর সোসাইটি বিনির্মাণ যখন করতে চাই, তখন সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গ, মানে আপনি একটা যদি পুরো বডি ধরেন, প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা। তো এখানে পুলিশ হলো একটা অঙ্গের পার্ট। তো পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যে কারণে পুলিশকে জনগণের মুখোমুখি হতে হয়েছে, যে সে বিশেষ করে আন্দোলনের সময়। যেমন ধরেন এই প্রথম আলোতে যে তথ্যটা দেওয়া হয়েছে, 4 থেকে 6 আগস্ট পুলিশ ও আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছে মানুষ, পরে হামলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের উপর। এই যে মুখোমুখি ব্যাপারটা, এটা কারণটা কি? যে পুলিশকে যে আইনগত ব্যবহার করা, সেটা করা হয়নি, যে কারণে এখন পুলিশের ভাবমূর্তিটা বিনষ্ট হয়েছে। এখন যেটা করা হচ্ছে যে এটার একটা ড্রেসটা চেঞ্জ করা হচ্ছে, লোগো চেঞ্জ করা হচ্ছে। তার মানে এটা শুধু উপরে বাহ্যিক চেঞ্জ না, এটার ভেতরটাও চেঞ্জ করা হচ্ছে। যেমন ওনারা বলছেন যে একটা কমিশন গঠন করবেন, যে পুলিশের আইনগত দায়িত্ব কোনটা, যে তারা রাজনৈতিকভাবে ব্যবহার হবে না, তারা হবে অপরাধ দমনের জন্য, সোসাইটিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে। তো সেই জায়গাটা, কারণ এটাই ঐতিহাসিকভাবে পুলিশকে বিভিন্ন সময় ব্যবহার করে। যদি আপনি শুরুর দিকে দেখেন, খাজনা আদায়ের জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে, মানে পুলিশ আসলে মানে সাধারণ মানুষ দৌড় ভয়, হ্যাঁ, তো ভয়ের সিস্টেম। কিন্তু সাধারণ মানুষের ভরসার জায়গা করে তোলা পুলিশ, সেই বিষয়টা কালকে মনে হয় সন্ধ্যার দিকে একটা মিটিং হয়েছে বিভিন্ন বাহিনীদের সাথে। আমাদের যে স্বরাষ্ট্র বিষয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, ওনার সঙ্গে, তো ওনারা এইসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ পুলিশের কাজটা আপনি যেটা বললেন জরুরি, এটা ট্রাফিকটাও যে পার্ট অফ পুলিশ, তো সেখানে ট্রাফিকরাও যাতে ঘুষ না খায়, আবার তারা যাতে এই যে সুন্দরভাবে শৃঙ্খলা রাখে। আচ্ছা, এই জিনিসগুলো চেঞ্জ, যে আপনি ট্রাফিকটাও যাতে ঘুষ না খায়। ঘুষ তো আসলে আমাদের সমাজে একটা কি বলবো, ঘুষ খাওয়া এক ধরনের মানে ব্যাডাগিরি আর কি, যে আমি ঘুষ খাই, তুমি ঘুষ খাইতে পারো না, তার মানে তুমি ব্যাডা না আর কি, এরকম। তো কিন্তু এই আলোচনাটাও বোধ করি হওয়া দরকার যে পুলিশ সদস্যরা যে মাইনে বেতন পান বা তাদের যে সুযোগ সুবিধা, একটা লোককে আমি সারা রাস্তায় দাঁড় করিয়ে রাখবো, যেমন আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু বলবার চেষ্টা করছে, আহারে কি কষ্ট হয় এদের সারা দিন দাঁড়িয়ে থাকতে। তো এই জায়গাগুলোর বোধ করি একটা সময়ের ব্যবধানে চিন্তা ভাবনা দরকার আছে কি? তা তো অবশ্যই, এটা তো চিন্তা করার দরকার আছে। কারণ হলো যে এটা আপনি যখন সংসার চালানোর জন্য চাকরি করছে সবাই, সংসার যদি না চলে তখন সে ঘুষ খায়, আর একটা হলো বদভ্যাসের জন্য ঘুষ খায়। তো এখন সংসারটা বদভ্যাসটা বেশি না, সংসার চালানো জিনিসটা হলো যে সংসারটা চালানোর জন্য ওনাদের যে ধরনের দরকার। যেমন ধরেন আমি মানে বাহিনীর কথা বলি, আমাদের যে সশস্ত্র বাহিনীর সদস্যরা, তাদের মধ্যে কিন্তু কোনো অন্য পাবেন না, পাইলে এটা এদের আভ্যন্তরীণ বিচারে হয়ে যাবে। কিন্তু পুলিশকেও কিন্তু এরকম করা উচিত যে তোমাদের বেতন কত বাড়িয়ে দিলাম, কিন্তু তুমি 1 পয়সা ঘুষ খেলে, অথবা তুমি এই বেতনেই এই চাকরি করবার জন্য কিন্তু তুমি নিযুক্ত হয়েছো, সেটা ঠিক আছে। কিন্তু যদি এই টাকায় তার সংসার না চলে, সেটা একটা অমানবিক ব্যাপার। শুধু এই জিনিসটা আমার মনে হয় পুনর্বিবেচনার সময়ের সাপেক্ষে, এই মুহূর্তে আমি বলছি না, এটা তো সংস্কারটা তো রাতারাতি হবে না, ধীরে ধীরে হবে। ধীরে ধীরে যখন হয় তখন সেই জিনিসগুলিও হয়তো সেই প্রশ্নগুলি চলে আসতে পারে, এবং সেই জিনিসগুলি করলে পরে আমার মনে হয় যে আমাদের পক্ষে এই সোসাইটির প্রত্যেকটা জায়গায় যদি আমরা হাত দিতে পারি, তাইলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণের যে স্বপ্ন আমাদের সন্তানেরা দেখছে, সেটা আমরা হয়তো দেখতে পাবো। বাংলাদেশ প্রতিদিনে শিরোনামা হয়েছে সরকারের সামনে 7 চ্যালেঞ্জগুলো যেগুলো বলা হচ্ছে: শিক্ষা খাতে ঢেলে সাজানো, স্বাস্থ্য খাত নৈরাজ্য বন্ধ, রাষ্ট্রীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা করা, থানা পুলিশের কাজ শুরু করা, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য চাঙ্গা রাখা, এবং ইসি, দুদক, পিএসসি, মানবাধিকার কমিশনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটা তো এই যে মানে মনের কথা, হ্যাঁ, পার্ট বাই পার্ট বলছেন, কিন্তু জিনিসটা হলো যে এখানে
সব জায়গায় এখন যদি ওষুধ দিয়ে যে সর্বাঙ্গে ব্যথা, সেই ওষুধের জায়গায় যদি ভেজাল থাকে, মনে করো ফর এক্সাম্পল দুর্নীতি দমন কমিশন, তারা দুর্নীতি রোধ করবেন, কিন্তু তার ভেতরে যদি দুর্নীতি থাকে, বেড়ায় যদি খেত খায়। তা আমি যেটা বলছি যে দুর্নীতি দমন কমিশন ইটসেলফ সেখানে সংস্কারের দাবি রাখে। আমি এটা কথার কথা, দুর্নীতি দমন কমিশন না, প্রত্যেকটা অঙ্গী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথাই বলছি। এমন ধরেন নির্বাচন কমিশন কিংবা ধরেন আদার যেগুলি আছে, যারা একটা কোর, যেমন ডেমোক্রেসিতে তারা আনবেন, হিউম্যান রাইট কমিশন, মানবাধিকার তারা প্রতিষ্ঠা করবেন, কিন্তু জায়গাগুলিতে এমনভাবে করা হচ্ছে যেটা মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো সেই জায়গায় আপনাকে সংস্কার আনতেই হবে, প্রতিষ্ঠানটাকে জোরালো করা, মানে প্রতিষ্ঠান যাতে ইটসেলফ কাজ করতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে। অনেক সময় আমরা কাগজে পত্রে স্বাধীন করি, যেমন স্বাধীন বিচার ব্যবস্থা, অনেক সময় দেখা যায় সেই স্বাধীন বিচার ব্যবস্থা কিন্তু অ্যাক্ট করা হচ্ছে অন্যভাবে, অন্যান্য কায়দা করে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বাধীন করার পাশাপাশি এখানে লোকবল নির্ধারণের ক্ষেত্রে সৎ, যোগ্য, এইগুলিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলছি যে এটা ব্যাপক সংস্কারের ব্যাপার, এটা আমি বলবো যে জাস্ট বিগিনিং। যেহেতু ওনারা এটা বিগিন করেছেন, ওনাদের একটু সময় লাগলেও যদি দেশের জন্য ভালো হয়, একটু সময় তারা নিলেন, কিন্তু তারপরে হয়তো এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটলে তারপরে আমরা একটা নতুন যাত্রায় আমরা যেতে পারবো। তো আমরা এই বিগিনিংটাকে, আমার মনে হয় যে দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে, কিন্তু এই বিগিনিংটাকে যাতে ক্ষতিগ্রস্ত অন্য কেউ করতে না পারে সেই ব্যাপারে কিন্তু আমাদের দেশের জনগণকে না, যেমন ধরেন আনন্দের খবরগুলো কতগুলো, যেমন এখন যদি বাজারে যান, বিশেষ করে কারওয়ান বাজারে যদি যান, ব্যবসায়ীরা যেটা বলবার চেষ্টা করছেন যে আমাদেরকে আগে চাঁদা দিতে হতো, বিভিন্ন ঘাটে ঘাটে চাঁদা দিতে হতো, যার জন্য পরিবহন কষ্ট বেড়ে যেত, তার জন্য আমরা আমাদের জিনিসপত্রের দাম বাড়াতে বাধ্য হতাম। সেই জায়গাটা বোধ করি একটু চেঞ্জ হয়ে গেছে, এবং তারাই বলছেন যে এখন দাম অনেক ক্ষেত্রে কিছু কিছু পণ্যের দাম কমে গেছে। একই সাথে আনন্দের সংবাদ, মেট্রো রেল খুলে যাবে এবং ট্রেন চালু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে আশা করছি। সব কিছু মিলিয়ে যে আশার সঞ্চারটা হচ্ছে দেশে, সেটা আমি বলবো যে যেগুলি নর্মাল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যেগুলি চালু করা সেগুলি তো চলবেই, কিন্তু আমি যেটা বলছি যে স্থায়ী ক্ষতগুলি আপনাকে দূর করতে, যেমন একটা আপনি বললেন যে চাঁদাই শুধু না, সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানো, এটা আমি কাঁচা বাজারের কথা বলছি না। এবং আপনি যেটা বললেন যে সিন্ডিকেট কথা প্রকাশ্যে সবাই বলে যে সিন্ডিকেট, যারা সিন্ডিকেট দাপিয়ে বেড়ায় তারাও বলে যে আমাদের কিছু হবে না। তো এই যে দাপট এবং দম্ভ, এটা তো একদম, আমার মনে হয় যে এই জায়গায় কাজটা তো অনেক সময় দায়িত্বশীলরা বলছেন যে এটা ভাঙা খুব কঠিন, এটা ভাঙা যে খুব কঠিন, এটা তো বোঝাই যাচ্ছে। আমরা সাবেক সরকারের মন্ত্রীদের মুখেও কথা শুনেছি, বিভিন্ন সরকারের আমলে এটা আমরা শুনেছি, এবং কাজটা যে কঠিন এটা ওনারা, আমরাও অস্বীকার করি না, কিন্তু কঠিনের মানে ভালোবাসি না। সুতরাং কঠিন থেকে আমরা একটা সহজ পথে যেতে পারি, সবাই যদি এটা অনুধাবন করে, তাহলে আমার মনে হয় না যে এটা খুব একটা অসম্ভব কিছু না, কঠিন হইতে পারে। সবচেয়ে বড় ব্যাপার এই বোধহয় লেসনটা খুব জরুরি দরকার, যে একটা বৃহৎ পরিবারে তরুণ প্রজন্ম কি বলতে চায় সেটাও মাঝে মাঝে বোধ করি আমাদের শোনা খুবই জরুরি দরকার। এটা তো আমাদের প্রফেসর ইউনূস সাহেব বলছেন যে পুরো বাংলাদেশই একটা পরিবার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবার কথা হবে। খোদা হাফেজ।